তো এই সারফেসের যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে হচ্ছে 1/4πε0 Q/r², রাইট? এটা হচ্ছে ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এটা হচ্ছে ভ্যালু। তো এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে লেখো দিস ফিল্ড points radially outward. This field points radially outward at all points on surface S. At all points on surface S. Also, any area element points radially outwards. Points radially outwards. স্যার এরিয়া এলিমেন্ট বলতে কিসের কথা বলছে? আরে এরিয়া এলিমেন্ট মানে হচ্ছে আগের দিন বলছিলাম না এরিয়া ভেক্টরের কথা, ভিডিওতে দেখিয়েছিলাম। ধরো এটা একটা এরিয়া, তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে থাকবে? পারপেন্ডিকুলার, রাইট? আচ্ছা, এখানে যে ছোট্ট ডিএস এরিয়াটা কেটেছো, ওর এরিয়া এলিমেন্টটা কোন দিকে হবে? ওর এরিয়া এলিমেন্টটাও আউটওয়ার্ড হবে। তো দেখা যাচ্ছে ই আর ডিএস দুটোই সেম ডিরেকশনে রয়েছে, তাই বলছে ই আর ডিএস আর প্যারালাল টু ইচ আদার, তাই জন্য বলছে রেডিয়ালি আউটওয়ার্ডস, কমা, সো ইট ইজ প্যারালাল টু ই ভেক্টর। সো ইট ইজ প্যারালাল কার কথা বললো? ডিএস ভেক্টরের কথা বললো, ঠিক আছে? সো ইট ইজ প্যারালাল টু ই ভেক্টর। ঠিক আছে? দেয়ারফোর যেটা আমি আগের দিন বলছিলাম, ফ্লাক্স থ্রু ডিএস এরিয়া, ফ্লাক্স থ্রু ডিএস এরিয়া কি হবে? ছোট্ট এরিয়া, সেজন্য ডিফাই লিখব। ফর্মুলা কি ছিল? ই ডট ডিএস, তাই তো? বড় এরিয়ার জন্য যখন ইন্টিগ্রেশন করব তখন, মানে যখন পুরোটার জন্য বার করব তখন এখানে ইন্টিগ্রেশন করে দেবো। তো ডিফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। নাও দ্য ফ্যাক্ট ইজ, এখানে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে cos 0 ডিগ্রি। ডট প্রোডাক্টের ফর্মুলায় ভাঙলাম, ই ডিএস cos 0 ডিগ্রি, মানে 1, তাহলে ই ডিএস পড়ে রইল। সো দ্য ফ্লাক্স লিঙ্কড ইন দিস স্মল পার্ট অফ দ্য সারফেস, দ্যাট ইজ ডিএস, is d phi is equals to e ds, তাই তো? d phi is equals to e ds. Now if I ask what is the total flux, phi is equals to integration e ds. এবার যদি আগের দিনের কথা মনে থাকে, আমি বলেছিলাম যে যখনই ক্লোজড সারফেস থাকবে, ফর দ্য ইন্টিগ্রেশন অফ ক্লোজড সারফেস তোমাদের নিতে হবে ক্লোজড ইন্টিগ্রাল, তাহলে এখানে একটা ছোট্ট করে গোল থাকবে। সো phi is equals to ক্লোজ ইন্টিগ্রাল। আচ্ছা, এবার এই যে এর ভ্যালুটা কী হবে? এর ভ্যালুটা হবে হচ্ছে 1/4πε0 Q/, আমি যে কোনো পয়েন্টে যদি বলি, যেমন ধরো বললাম যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সবকটাই তো সারফেসে রয়েছে, এই স্ফিয়ারে সবটাই তো সারফেস। তো সারফেস অব দি ডিস্টেন্স কত বলেছি? রেডিয়াস নিয়েছি আমরা আর, তাই তো? তো Q/r² হবে। দ্যাটস দ্য ফর্মুলা অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তোমাদের অলরেডি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হয়েছে। সো ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q/r²। এই একটা পয়েন্ট কিউ, আর তার থেকে আর ডিস্টেন্সে থাকা একটা পি পয়েন্ট, সেই পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? +1 ধরে নেব। তো ই ইজ ইকুয়ালস টু হবে 1/4πε0 কিউ ইন্টু 1/r²। এখন ইন্টু ওয়ানটা আমরা লিখি না, জাস্ট Q/r² লিখে দিই, ঠিক আছে? তো ক্লোজ ইন্টিগ্রেশন ই এর জায়গায় বসে গেল 1/4πε0 Q/r² ইন্টু ডিএস। ওকে, Q/r² ইন্টু ডিএস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসটা হচ্ছে এই সারফেস এরিয়ার কথা বলেছে, ছোট্ট এরিয়া, সেটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে। তাহলে বাকি যে টার্মগুলো রয়েছে, কী কী টার্ম রয়েছে এখানে দেখি। 4πε0 সঙ্গে এই চার্জটা চোখ বন্ধ করে একটা কনস্ট্যান্ট, বাট দিস ওনলি প্যারামিটার আর লোকজন এটাকে ভ্যারিয়েবল ভেবে নেয়।
কেন এটা এখানে ভ্যারিয়েবল হবে? এই যে স্ফিয়ারটা রয়েছে, স্ফিয়ারের রেডিয়াসটা তো কনস্ট্যান্ট রয়েছে, এটা ভ্যারিয়েবল কেন হতে যাবে? এই স্ফিয়ারের যে রেডিয়াসটা, এখানে তো ওটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, আমরা তো স্ফিয়ার অলরেডি আগে থেকেই আমরা এটাকে কনসিডার করে নিয়েছি, যার রেডিয়াস স্মল আর। তো রেডিয়াস ইজ নট আ ভ্যারিয়েবল হেয়ার রেডিয়াস ইজ অ্যাক্টিং লাইক এ কনস্ট্যান্ট। আমি আবার বলছি, স্যার কী করে বুঝবো দাদা, কোথায় কী করে বুঝবো কোথায় রেডিয়াসটা কনস্ট্যান্ট কোথায় ভ্যারিয়েবল? যখন তুমি ডিস্টেন্স নিয়ে কাজ করছো, যে কোনো একটা চার্জকে এত ডিস্টেন্সে রেখেছো বা অত ডিস্টেন্সে রেখেছো, তখন রেডিয়াসটা ভ্যারিয়েবল হবে, কারণ তুমি তো জানো না যে ডিস্টেন্সটা কত। বাট এখানে আগে থেকে প্রিডিফাইন্ড একটা স্ফিয়ার আমরা নিয়ে নিয়েছি যার রেডিয়াসটা স্মল আর, তো এই আরটা অলরেডি কনস্ট্যান্ট হবে, এটাকে আমরা ভ্যারিয়েবল বলতে পারবো না। আর রেডিয়াসটা যদি তোমার এখানে ভ্যারিয়েবল হয়, তুমি তো জানোই না যে তোমার স্ফিয়ারটা কত বড় বা কত ছোট, তাহলে এই সবকটাই বাইরে বেরিয়ে আসবে। কিউ বাই 4πε0 আর স্কোয়ার সব বাইরে বেরিয়ে এলো, পড়ে রইল শুধু ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস। আচ্ছা, তোমরা তো এইটুকু সবাই জানো যে ছোট এরিয়ার ইন্টিগ্রেশন করলে বড় এরিয়া পাওয়া যায়। সেই যেদিনকে আমি চার্জ ডিস্ট্রিবিউশন করাচ্ছিলাম, বলেছিলাম মনে আছে যে কত রকমের চার্জ ডিস্ট্রিবিউশন হয়? সারফেস চার্জ ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল, মানে সারফেস ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল আর ভলিউমেট্রিক ইন্টিগ্রাল। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল আর ভলিউমেট্রিক ইন্টিগ্রাল। তো এইখানে কেউ আমাকে বলতে পারবে এটা কোন ইন্টিগ্রালের আওতায় পড়ছে? এটা লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল নাকি ভলিউম ইন্টিগ্রাল? দিস ইজ সারফেস ইন্টিগ্রাল, কারণ ডিএস হচ্ছে একটা ছোট্ট সারফেস এরিয়া, সেইটাকে ইন্টিগ্রেট করে আমি বড় সারফেস এরিয়াটা পেতে চাইছি। কার বড় সারফেস এরিয়া? এই স্ফিয়ারটার বড় সারফেস এরিয়া। সারফেসের মানে স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় মনে আছে কারুর? স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? ভলিউমের ফর্মুলা কি হয়? ভলিউম হয় হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ভলিউম অফ স্ফিয়ার। আর সারফেস এরিয়া অফ স্ফিয়ার কি হয়? 4πr²। এইগুলো তো মনে রাখবে নাকি এগুলোও বলে দেবো আমি। তো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এখানটায় আমরা পাতি q/4πε0 এখানে আমরা পাতি এটা ইন্টিগ্রেশন করছি। তো ডিএস এর ইন্টিগ্রেশন করলে পুরো বড় সারফেস এরিয়াটা পাবো, মানে 4πr² পাবো। 4π কেটে গেল, r² কেটে গেল, পড়ে রইল q/ε0। গস তো এটাই বলেছে, ফ্লাক্স ইজ ইকুয়ালস টু q/ε0। দেখে নাও, অসুবিধা আছে কিনা দেখে নাও। আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, আচ্ছা এবার লোকজন জিজ্ঞেস করে যে স্যার এই গস থিওরেমটা আমাদের কি কাজে লাগে? চ্যাপ্টার তো এতটা হলো, এরপরে এসে এই গস থিওরেমটা হঠাৎ করে আমাদের কি কাজে লাগছে? ভালো করে শোনো, গস থিওরেম অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক, অত্যন্ত সোজা একটা টপিক, এবং মানে খুব হ্যাঁ 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 তো গস থিওরেম এমনিতে খুব ইজি এবং আমাদের খুব ফ্রেন্ডলি একটা থিওরেম। কেন বলছি? কারণ এই যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে, অন্যান্য অনেক থিওরেম আছে বা অন্যান্য এমনি কনভেনশনাল রুল আছে। এই যে ফর্মুলাটা আছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 কিন্তু এটা দিয়ে বার করতে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। কোন কোন ক্ষেত্রে অসুবিধা হয় আমি দেখাচ্ছি। তো সেই সমস্ত জায়গায় গস থিওরেমটা আমাদের প্রচণ্ডভাবে হেল্প করে, আর তোমাদের মানে এটা প্রত্যেকেরই ভাল লাগে। গস থিওরেমটা যদি একটু কেউ বুঝতে পারে তার এটা নো ডাউট ভাল লাগবে। ঠিক আছে, শুধু একটু বেসিকটা বুঝতে হবে। ওকে, হেডিং দাও গসিয়ান সারফেস। তাহলে প্রুফটা হলো গস থিওরেমের। এবার লিখছি গসিয়ান সারফেস। নিট বলো বা জয়েন্ট বলো, এখান থেকে প্রচুর কোশ্চেন দেবে গস থিওরেম থেকে। মানে গস থিওরেমের যে অ্যাপ্লিকেশনস আছে না, ওই অ্যাপ্লিকেশনস থেকে প্রচুর কোশ্চেন দেবে। গসিয়ান সারফেস। ওকে, লেখো
এনি হাইপোথেটিক্যাল, এই হাইপোথেটিক্যাল কথাটাকে আন্ডারলাইন করে রাখবে, এনি হাইপোথেটিক্যাল ক্লোজড সারফেস, এনি হাইপোথেটিক্যাল ক্লোজড সারফেস, এনি হাইপোথেটিক্যাল ক্লোজড সারফেস enclosing a charge is called, any hypothetical closed surface enclosing a charge, enclosing a charge is called the Gaussian surface of the charge, is called the Gaussian surface of the charge. ঠিক আছে, কি বললাম তাহলে? যে কোনো হাইপোথেটিক্যাল ক্লোজড সারফেস, সারফেসটা সবসময় ক্লোজড হতে হবে, ঠিক আছে? এনক্লোজিং আ চার্জ ইজ কল্ড দ্য গসিয়ান সারফেস অফ দ্য চার্জ। ক্লিয়ার জিনিসটা? এবার নিচে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ইম্পর্টেন্স অফ গস থিওরেম, ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্স অফ গসিয়ান সারফেস লেখো, ইম্পর্টেন্স অফ গসিয়ান সারফেস, ইম্পর্টেন্স অফ গসিয়ান সারফেস মানে কি কাজে লাগে? বাই আ ক্লেভার চয়েস অফ গসিয়ান সারফেস, বাই আ ক্লেভার চয়েস অফ গসিয়ান সারফেস we can easily found, we can easily find, we can easily find the electric fields. By a clever choice of Gaussian surface we can easily find the electric fields produced by, we can easily find the electric fields produced by certain symmetric charge, certain symmetric charge configurations, certain symmetric charge configurations which are otherwise quite difficult to evaluate, which are otherwise quite difficult to evaluate by the direct application of, which are otherwise quite difficult to evaluate by the direct application of Coulomb's law and the Coulomb's law and the principle of Gauss, principle of superposition, principle of superposition, principle of superposition. ঠিক আছে, ওয়েল হলো এটা। এবার গসিয়ান সারফেস কীরকম হতে হবে সেটা তোমাদেরকে বলি, লেখো কন্ডিশন ফর গসিয়ান সারফেস, কন্ডিশন ফর গসিয়ান সারফেস, কন্ডিশন ফর গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস অনেক রকমের হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, কিউবিক হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের কি কি নিতে হবে, কী ধরনের হলে আমাদের সুবিধা হয়, কারণ জিওমেট্রিক্যাল শেপ প্রচুর আছে, তার মধ্যে আমরা কোনগুলো নেব? দেখো, এই দুটো কন্ডিশন পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কী নিতে হবে। তো কন্ডিশন নাম্বার 1 লেখো, গসিয়ান সারফেসের কন্ডিশন নাম্বার 1 লেখো, লিখে দাও যে at each point of the Gaussian surface, at each point of the Gaussian surface, at each point of the Gaussian surface, the value of intensity of electric field, the value of intensity of electric field should be constant, intensity of electric field should be constant. কন্ডিশন নাম্বার 1 বললাম এটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি না, এটা কন্ডিশন নাম্বার 2 লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, লিখে ফেলো যখন, চাপ নেই। তাহলে কন্ডিশন 1 কি বললাম? অ্যাট ইচ পয়েন্ট দ্য intensity of electric field should be constant. At each point of Gaussian surface intensity of electric field should be constant. Okay, আচ্ছা সেকেন্ড কন্ডিশন লেখো, সেকেন্ড কন্ডিশন লেখো, at each point of the Gaussian surface, at each point of the Gaussian surface, at each point of the Gaussian surface, area element
area element should be in the direction of intensity of electric field at that point, should be in the direction of electric field at that point. কন্ডিশন 1 আর কন্ডিশন 2 হলো এটা। আচ্ছা, এই কন্ডিশন দুটোর মানে কি? প্রথমে আমি কন্ডিশন 2টা করাবো, তারপরে কন্ডিশন 1-এ আসবো। ধরো তুমি একটা এরকম গসিয়ান সারফেস নিয়েছো, রাইট, যার এই পয়েন্টে একটা চার্জ আছে, ঠিক আছে, আর এইখানে ছোট্ট একটা সারফেস কেটে নিলাম। তো এই চার্জের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এরমভাবে বেরোচ্ছে, আর এই সারফেসটার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে সারফেস এরিয়াটা এরমভাবে বেরোচ্ছে আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এরকমভাবে বেরোচ্ছে। দুটোর মধ্যে অ্যাঙ্গেল আছে না একটা? অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে, কারণ ডিএস আর ইটা কিন্তু সেম ডিরেকশানে নেই। তো এই ধরনের ফিগারগুলোর ক্ষেত্রে প্রবলেমটা কী হবে দেখো, অবভিয়াসলি দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল, রাইট? এবার এই যে আমাদের যে ফ্লাক্সের ফর্মুলাটা ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন উঠলে কী হবে, এই ডট প্রোডাক্টটা উঠলে কী হবে, ইডিএস কস থিটা হয়ে যাবে, ইডিএস cos theta হয়ে যাবে, where theta is the angle between this E vector and ds vector. Now we don't know the value of theta because this surface is a random surface. আমরা কনসিডার করেছি একে, এটা কোশ্চেনে বলে দেয়নি, এই সারফেসটা আমরা এঁকেছি এরমভাবে বাজেভাবে। উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ দিস থিটা, ঠিক আছে? যদি জানিও তাহলেও করতে অনেক কমপ্লিকেটেড লাগবে। তো কেমন হয় যদি এমন একটা সারফেস নিতে পারি, এরকম একটা সারফেস নিতে পারি যেখানে ই আর ডিএস এর ডিরেকশনটা সব জায়গায় সেম থাকবে? কি করে পসিবল ওটা? ধরো একটা চার্জ রয়েছে কিউ, আমি বললাম যে এই কিউটাকে সেন্টার করে একটা গসিয়ান সারফেস আমরা কনসিডার করি, কী লাভ হবে তাতে? ধরো আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট এরিয়া, এই পুরো এরিয়াটা এস, তার মধ্যে একটা ছোট্ট এরিয়া কেটে নিলাম ডিএস। এবার এই ডিএস এরিয়ার মধ্যে দিয়ে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এদিকে, ঠিক আছে? আর এরিয়া এলিমেন্ট মানে এরিয়া ভেক্টর যেটাকে বলছিলাম আমরা আগের দিন, এরিয়া ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? এদিকে। সো লুক এট দিস ফিগার, ডিএস অ্যান্ড ই ইলেকট্রিক ফিল্ড বোথ দ্য ভেক্টরস আর ইন সেম ডিরেকশন। তাহলে এক্ষেত্রে ইন দিস কেস ফাইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে? ফাই উইল বি ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ডট প্রোডাক্ট উঠলে এটা হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ডিগ্রি, রাইট? অ্যান্ড cos 0 ডিগ্রি মিনস ইট ইজ 1। তাহলে দেখো ফ্লাক্সটা সামহাউ এই cos থিটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, cos থিটা ফ্যাক্টরটা আর এখানে থাকছে না। কিন্তু ফর আ র্যান্ডম সারফেস, এরকম বিচ্ছিরি সারফেসের জন্য তুমি নিজে সারফেসটা এঁকেছো, আমার কিছু করার নেই। তো থিটার ভ্যালুটা কী হবে তুমি জানো, তুমি যদি না জানো তাহলে তোমার ব্যাপার। কিন্তু এখানে আমি কী করছি, এরকম একটা সারফেস ধরে নিলাম যাতে ই আর ডিএস এর ডিরেকশনটা সব জায়গায় সেম থাকে, তাতে আমার আর অসুবিধা হবে না। তো এটা স্যার কোন সারফেসের জন্য হতে পারে? এটা স্ফেরিক্যাল সারফেসের জন্য হতে পারে, এটা সিলিন্ড্রিক্যাল সারফেসের জন্য হতে পারে, এটা কিউবয়েড সারফেসের জন্য হতে পারে। জেনারেলি এই তিনটে সারফেস নিয়ে আমরা কাজ করি। সত্যি কথা যদি বলি, আমরা সিলিন্ডার আর স্ফিয়ারটাই বেশিরভাগ নিয়ে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন 2 এর কথা বললাম। কন্ডিশন 2 যেটা লিখিয়েছি ওটার প্রুফটা এটা করালাম, প্রুফ নয় মানে ওটার লাভটা কী হলো সেটা দেখালাম। এবার আমি আসবো কন্ডিশন 1-এ। তাহলে আমাদের এমন কিছু গসিয়ান সারফেস নিতে হবে যার জন্য আমাদের এটা হয়ে যায়, সো দ্যাট ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস হয়ে যায়, ঠিক আছে? এটা গেল কন্ডিশন 2। এবার আমি কন্ডিশন 1-এ আসছি, নোট করা হয়ে গেছে এটা? কন্ডিশন 1-এ আসছি, কন্ডিশন 1, ঠিক আছে? আচ্ছা, ওই ফিগার দুটো আঁকলে ভালো হতো। ফিগার দুটো তোমরা আঁকতেও পারো বা একবার তো আঁকা রয়েছে অলরেডি।
ঠিক আছে? তো ওয়েট, তো এই র্যান্ডম সারফেসটা তোমরা নিয়েছো, এই চার্জটা এরকম জায়গায় রয়েছে, সি সারফেসটা এমন নিয়েছো, চার্জটা কিন্তু সেন্টারে নেই। আর এর আবার সেন্টার কী হবে, তো একটা অদ্ভুত টাইপের শেপ। কিন্তু আমি যে গসন সারফেসটা নিয়েছি সেখানে কিন্তু একদম সেন্টারে কিউ চার্জটা রয়েছে, রাইট? তো যদি আমরা এখানে গস থিওরাম অ্যাপ্লাই করি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু, না, তাহলে ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তো ফাই ইজ ইকুয়ালস টু কী হবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ds cos theta, where theta is the angle between E and ds, theta is the angle between E and ds. কন্ডিশন 2 তে প্রবলেম ছিল, তোমরা থিটার ভ্যালু জানতে না। ধরে নিচ্ছি থিটার ভ্যালু তোমরা জানো, cos থিটাকে বাদ দিলাম। এখন আমি ই এর কথা বলছি, ঠিক আছে? আমি এখন ই এর কথা বলছি। ই এর প্রবলেমটা কি? ই ইজ ইকুয়ালস টু বিভিন্ন ভ্যালু হতে পারে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। নাও দ্য ফ্যাক্ট ইজ, যদি আজকে এই গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম না হয়, সি ইউ আর ইন্টিগ্রেটিং দ্য গসিয়ান সারফেস। নাও ইফ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সারফেস, তার মানে কি বলতে চাইছি, যদি এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই সমস্ত সারফেসে গসিয়ান ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি আলাদা হয়ে যায়, তাহলে তুমি এই ইলেকট্রিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট বলতে পারবে না। কনস্ট্যান্ট বলতে না পারলে এটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরেও বার করতে পারবে না। ইন্টিগ্রেশনের বাইরে বার করতে না পারলে ডিএস এর ইন্টিগ্রেশন করার সময় ইকেও ইনক্লুড করতে হবে। এখন ইকে মানে সারফেসের ইন্টিগ্রেশনের সময় ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে আমরা কী করে ইউজ করবো আমরা বুঝতে পারছি না। কিন্তু এক্ষেত্রে আমার সুবিধাটা কী হবে, ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ডট প্রোডাক্ট উঠলে ওখানে ফর দিস সারফেস এটা চলে আসবে cos 0 ডিগ্রি। অলরেডি আমি তোমাদের বলেছি যে কেন cos 0 ডিগ্রি, কারণ এমন সারফেস নিয়েছি যে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম। এবার তার জন্য হয়ে গেছিলো ইডিএস। কন্ডিশন 2 অবধি অলরেডি আমরা দেখে নিয়েছি। এটা কন্ডিশন 1-এ আসছি। তো ফাই ইজ ইকুয়ালস টু, এই যে সারফেসটা এঁকেছি ঠিক সেন্টার পয়েন্টে আছে কিউটা, এই সারফেসের একদম সেন্টার পয়েন্টে আছে এই কিউ চার্জটা। তাহলে কি আমি বলতে পারি যে এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্ট সব তো রেডিয়াস, এগুলো তো রেডিয়াস ছাড়া অন্য কিছু নয়। সার্কেল ভেবো না, স্ফিয়ার কিন্তু এটা, হ্যাঁ সব তো এগুলো রেডিয়াস। তাহলে রেডিয়াস যদি হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও সেম হবে। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? করতেই হবে এগ্রি। তাহলে আমি বলতে পারি যে এই গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি হয় তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস, এইটা হচ্ছে আমাদের ফ্লাক্সের ফর্মটা এলো। লোকজন জিজ্ঞেস করতে পারে স্যার আমাদের সুবিধা কী হবে? সুবিধা এটাই হবে, শুধুমাত্র ডিএস এর ইন্টিগ্রেশন করতে হচ্ছে, ইটাও বাইরে বেরিয়ে গেছে, কস থিটা ফ্যাক্টরটাও আর নেই। যদি এই ছবিটার জন্য বলি ইফ দ্য রেডিয়াস ইজ স্মল আর, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে? ফর দিস ফিগার ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস উইল বি ইজ ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার। এখন এটা ফিগার টু ফিগার ভ্যারি করবে। এখানে স্ফিয়ার নিয়েছি তাই 4 পাই আর স্কোয়ার হলো। কোথাও যদি সিলিন্ডার নিই তাহলে সিলিন্ডারের সারফেস এরিয়া হবে, কোথাও যদি কিউবয়েড নিই তাহলে কিউবয়েডের সারফেস এরিয়া হবে। তো সেটা ডিপেন্ড করছে কোথায় কী নেবো। করে ফেলো এটা, কন্ডিশন 2 অ্যান্ড কন্ডিশন 1। দিস ইজ কন্ডিশন 1। অদ্ভুত লোক আমরা, হ্যাঁ, কন্ডিশন 2 করে তারপরে 1 করছি। হয়ে গেছে এটা? তাহলে বুঝতে পেরেছো? তাহলে গসিয়ান সারফেসের দুটো মেইন কন্ডিশন কি বললাম আমি? কন্ডিশন আছে প্রচুর, তার মধ্যে এই দুটো হচ্ছে আমাদের মনে রাখতে হয়, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট হতে হবে, আর প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া এলিমেন্টের ডিরেকশনটা সেম হতে হবে। কেন স্যার? ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া এলিমেন্টের ডিরেকশনটা সেম হলে কী হবে? তাহলে cos থিটার জায়গায় cos 0 ডিগ্রি বসে যাবে। আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট হলে কী হবে? ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। দ্যাটস ইট। ঠিক আছে? তো আমরা তো গস থিওরেমে প্রুফ করলাম। এবার হেডিং দাও কুলম্বস ল ফ্রম গস থিওরেম।
গস থিওরেমে প্রুফ করেছি। এবার লেখো কুলম্বস ল ফ্রম গস থিওরেম। কুলম্বস ল ফ্রম গস থিওরেম। কতটা সোজা তোমরা দেখো শুধু, কতটা সোজা দেখো শুধু। কুলম্বস ল ফ্রম গস থিওরেম, ঠিক আছে। আচ্ছা, আগে একটু শুনে নাও, হ্যাঁ। এখানে একটা চার্জ আছে যার নাম দিলাম আমি Q1। এখানে একটা চার্জ আছে যার নাম আমি দিলাম Q1। কুলম্বস লয়ে প্রুফ করছি কিন্তু আমরা এটা, হ্যাঁ, কী করে এসছে ফর্মটা। আর এইখানে এইখানে একটা পয়েন্ট আছে P, যেই পয়েন্টে আমরা একটা Q2 অ্যামাউন্ট অফ চার্জকে রাখবো, যে পয়েন্টে আমরা একটা Q2 অ্যামাউন্ট অফ চার্জকে রাখবো, রেখে বলবো সেই Q2 অ্যামাউন্ট অফ চার্জের উপরে কত ফোর্স পড়ছে। তোমরা বলবে আমরা তো জানি ফোর্স কত হবে, কত হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ, এটাকেই প্রুফ করবো আমরা। তাহলে Q2-র উপরে এফেক্ট বার করছি, কার জন্য? Q1-এর উপরে। সেই জন্য কি করব, আগে টু অ্যাপ্লাই দ্য গস থিওরেম উই নিড টু consider a Gaussian surface. Without considering the Gaussian surface we cannot apply Gauss theorem. এটা মনে রেখো, গস থিওরেমের কোনো মানেই থাকবে না, তাহলে আর হবেই না, ওটা অসম্ভব, ঠিক আছে। তো গস থিওরেম বা গসিয়ান সারফেস কনসিডার করার নিয়মটা কি? ওই যে দুটো কন্ডিশন বলেছি, কন্ডিশন দুটো মাথায় রাখতে হবে। তো কন্ডিশন 2 যেটা ছিল যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম হতে হবে, এইটা হতে গেলে আমাদের হয় স্ফেরিক্যাল হতে হবে শেপটা, গসিয়ান সারফেসে স্ফেরিক্যাল হতে হবে, বা সিলিন্ড্রিক্যাল হতে হবে, বা কিউবিক্যাল বা কিউবয়েড টাইপের হতে হবে, ঠিক আছে। এই তিনটে হতে পারে। তো যে কোনো পয়েন্ট চার্জের ক্ষেত্রে জেনারেলি আমরা স্ফিয়ারটাকেই কনসিডার করব। তাহলে সিলিন্ড্রিক্যাল কখন দেখাবো, যখন করব। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে সবসময় আমরা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস কনসিডার করব। তাহলে আমরা এই পয়েন্ট চার্জের জন্য একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস কনসিডার করি। ওয়েট, আগে বলা দরকার একটু। তো গসিয়ান সারফেসটা এমনভাবে কনসিডার করব, স্ফেরিক্যাল গসিয়ান সারফেসটা, স্ফিয়ার রাখছি কিন্তু, হ্যাঁ, রেডিয়াস নয়, যাতে সেটা যেই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে তার মধ্যে দিয়ে যায়। মধ্যে দিয়ে যায় মানে অ্যাজ ইফ গসিয়ান সারফেসটা সারফেসে এই পি পয়েন্টটা রয়েছে, বুঝতে পারছো? দেখো ঠিক এরমভাবে এই যে গসিয়ান সারফেসটা নিলাম, ওর সারফেসের উপরে যেন পি পয়েন্টটা পড়ে, এরকম যেন না হয়ে যায় যে ধরো এরকম করলে, এরকম যেন না হয়ে যায়, বা এরকমও যেন না হয়ে যায়, বাইরে বা ভিতরে এরকম করলে হবে না, একদম সারফেসের উপরে রয়েছে। তাহলে কিভাবে আঁকতে হবে? এই এরমভাবে, ঠিক আছে। এবার প্রথমে কিন্তু ধরে নাও এই Q2 চার্জটা এখন নেই, মনে মনে, ঠিক আছে, Q2 চার্জটা এখন নেই ধরে নাও। তো পি পয়েন্টে আমরা এখন গসিয়ান সারফেসের জন্য ধরে নিচ্ছি এটা হচ্ছে গসিয়ান সারফেস এস। তাহলে এখানে একটা ছোট্ট এরিয়া কেটে নিলাম, আগে এখানে একটা ছোট্ট এরিয়া কেটে নিলাম যার ভ্যালু কত? ডিএস, ডিএস, রাইট। তো এই ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে, এই ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে, ওকে, ওয়ান মোর থিং, তোমাদের আমি উইকলি একটা করে ক্লাস দেব, ঠিক আছে, কম্বাইন্ড ক্লাস দেবো একটা, যেখানে আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো, জানিয়ে দেবো আমি। এইখান থেকে একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড সোজা বেরোলো, ঠিক আছে। আবার আবার এই পয়েন্ট থেকে একটা এরিয়া এলিমেন্ট বেরোবে, এই পয়েন্ট থেকে একটা এরিয়া এলিমেন্ট বেরোবে, এই পয়েন্ট থেকে একটা এরিয়া এলিমেন্ট বেরোবে, সেটা হচ্ছে ডিএস ভেক্টর। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে, আবার ডিএস ভেক্টরটা এদিকে। অন্য কোনো পয়েন্টে করলে, ধরো এই পয়েন্টে যদি করতে, তাহলে এরিয়া ভেক্টরটা এদিকে হতো, ডিএস ভেক্টরটা এদিকে হতো, বাট সেম ডিরেকশনে হতো। যেই পয়েন্টই করো না কেন ভ্যালুটা তোমার সেমই আসতো, ডিরেকশনটা সেমই আসতো। সো অ্যাপ্লাইং লিখবে, অ্যাপ্লাইং গস থিওরেম, অ্যাপ্লাইং, রেডিয়াসটা হচ্ছে স্মল আর, ওকে, অ্যাপ্লাইং গস থিওরেম
গস থিওরেম। সো একটু মনে করি, আমরা বলেছিলাম ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, তাই তো? আর গস বলেছে চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে যে এই কিউ চার্জটাকে সেন্টার করে তবেই কেন গসিয়ান সারফেসটা আঁকলাম? টু স্যাটিসফাই কন্ডিশন নাম্বার 1, কারণ কন্ডিশন নাম্বার 1 ছিল হচ্ছে গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হতে হবে। যদি সারফেসে এই চার্জটাকে রাখতে না পারি, যদি কোনোভাবে চার্জটা এদিকে সরে থাকে, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, এদিকে কম হবে, সেটা করলে হবে না। তাই একদম সেন্টারে রাখতে হবে যাতে সব পয়েন্ট থেকে ওর ডিস্টেন্সটা সেম হয়। সো কিউ বাই এপসাইলন নট। বেশ, ক্লোজ ইন্টিগ্রেশন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ডিশন 2 বা এই সারফেসটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ই অ্যান্ড ডিএস আর ইন দ্য সেম ডিরেকশন, সো উই ক্যান রাইট ই ডিএস cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তাই তো? ই ডিএস cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ভালো কথা। এবার যেটা আমি বলেছিলাম যে কন্ডিশন 1, এই ধরনের সারফেসের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে ই এর ভ্যালু, আচ্ছা এখানে কিন্তু লিখতে হবে ই অ্যান্ড ডিএস, এটা না লিখলে কোনো নাম্বার নেই, এগুলো ব্র্যাকেটে লেখা অভ্যাস করবে। ই অ্যান্ড ডিএস আর ইন সেম ডিরেকশন, ই অ্যান্ড ডিএস আর ইন সেম ডিরেকশন, সেম ডিরেকশন। আচ্ছা, ইটা বাইরে এলো, ই বাইরে এলে ক্লোজ ইন্টিগ্রেশন ভিতরে পড়ে রইলো cos 0 ডিগ্রি 1, ওটা লিখছি না, ডিএস কিউ বাই এপসাইলন নট। কেন ইটা বাইরে কেন এলো? ই ইজ কনস্ট্যান্ট, ই ইজ কনস্ট্যান্ট at each point of the sphere. each point of the sphere লিখতে পারো বা গসিয়ান সারফেস লিখতে পারো, ঠিক আছে? each point of the গসিয়ান সারফেস লিখলেই বেটার। মোছে না কেন? ওকে, তো ইটা এখান দিয়ে কন্টিনিউ করছি আমি, হ্যাঁ আমি এখান দিয়ে কন্টিনিউ করছি। ইটা বাইরে চলে এসছে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস রয়েছে ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। কেউ আমাকে বলতে পারবে এই ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস এর জায়গায় আমি কী লিখবো? কেউ বলতে পারবে আমাকে? ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস মানে কি? এই পুরো সারফেস এরিয়াটার ইন্টিগ্রেশন, রাইট? এই ছোট্টটাকে ছোট্টটা ইন্টিগ্রেট করে বড় সারফেস এরিয়াটা বার করছি। কত হবে বলতে পারবে আমাকে? 4 pi r square. 4 পাই আর স্কোয়ার, দ্যাটস দ্য সারফেস এরিয়া, 4 পাই আর স্কোয়ার। পুরোটাকে বাই করে এদিকে নিয়ে চলে যাও, তাহলে ইজ ইকুয়ালস টু কী আসছে? কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটাই তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লিখি আমরা, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখন দাদা এটা তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশন হলো, আমার তো কুলম্বস লয়ের প্রুফ চেয়েছিল। হ্যাঁ, এবার কুলম্বস লতে আসছি। এত অবধি করা হয়ে গিয়ে থাকলে বলবে আমাকে, এত অবধি কি করা হয়ে গেছে? একটা মিনিট, একটা মিনিট। লিখে না এত অবধি, একটা মিনিট দাঁড়াও। অদ্ভুত একটা সমস্যায় পড়েছি আমি, যখন তোমাদেরকে পড়াই আমার ওয়েবটা অন থাকে, ওয়েব হোয়াটসঅ্যাপটা, আর লোকজন রীতিমতো গালাগালি করে।
যে অনলাইন থাকা সত্ত্বেও রিপ্লাই কেন নেই, উফ, পারি না। তো ইজ ইকোয়াস টু 1/4πε/q/r²। আচ্ছা, এই জায়গাটা মুছলাম। তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করে নিয়েছি। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করে নিয়েছি। এখন আমরা জানতাম সৃজনী, ফোর্সের, ইলেকট্রিক ফোর্সের ভ্যালুটা মনে আছে, মানে ফর্মুলাটা মনে আছে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড? একটা রিলেশন লিখিয়েছিলাম। ইলেকট্রিক ফোর্স আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা রিলেশন ছিল। E equal to F by চার্জটা মানে হ্যাঁ, Q0 বাট এখানে এখানে তো কিউ জিরো হবে না, এখানে যে চার্জের উপর বার করছে Q1 সেটা কিউ টু। মানে Q2 হ্যাঁ Q2 কিউ ওয়ানটা তো যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা, ওটা হবে না, মানে যার উপরে বার করা হচ্ছিল তার উপরে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে ইজ গোস টু ওয়ান। আচ্ছা, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কী বুঝি? মানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইউনিট চার্জের উপরে কত ফোর্স, তাহলে ইউনিট চার্জের উপরে ই ফোর্স, তাহলে কিউ টু অ্যামাউন্ট অফ চার্জের উপরে কত ফোর্স হবে? ফোর্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে কিউ টু ইন্টু ই। তাহলে ই এর জায়গায় বসবে 1/4πε0 কিউ বাই, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ দাদা বল। সরি। আচ্ছা, তো ব্যাং তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমাদের কি এসছে? আচ্ছা, এটা কিউ ওয়ান ছিল, এটা কিউ ওয়ান ছিল, সরি, দিস ওয়াজ কিউ ওয়ান। কিউ ওয়ান চার্জের জন্য হচ্ছিল এটা। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এসছে আমাদের 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার।
এটা হচ্ছে এই ই এর ভ্যালুটা বসালাম, তার সঙ্গে কি মাল্টিপ্লাই হবে, এই কিউ টুটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আরে এটাই তো আমাদের ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা, 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা একটা কথা বলি, গস থিওরেমে না আমরা কি করতাম, থাক ছাড়ো পরে বলবো, এটাকে Q1 করে নিও, হ্যাঁ Q1 করে নিও এটাকে। সো দিস ইজ দ্য প্রুফ অফ কুলম্বস ল, বা প্রুফ বলবো না, ইটস দ্য ডেরিভেশন অফ কুলম্বস ল ফ্রম গস থিওরেম। প্রুফ মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে কুলম্বস লটা একেবারে ঠিক যেটাকে প্রুফ করো, মানে ইটস লাইক ডেরিভেশন, যে গস থিওরেম থেকেও আমরা কুলম্বস লতে ফিরে আসতে পারি। এত অব্দি কি বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমরা যেখানে আসবো, দ্যাটস দ্য অ্যাপ্লিকেশন পার্ট অ্যান্ড দিস দ্য লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে? এই পার্টটা যদি আমরা কভার করে বেরিয়ে যেতে পারি তাহলে আমাদের হয়ে গেল, বেরোতে না পারলে আমাদের তো ক্যাচাল শুরু হয়ে গেল। তাহলে চলো হেডিং দিই, অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম। বিলিভ মি, প্রচণ্ড সোজা আর ভালো লাগবে। অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম, অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম। মানে এটা একটা মান সম্মানের ব্যাপার, যে ধরে নাও কোনো একজন সিনিয়র বা কোনো প্রফেসর টিচারকে আমি ধরো হেল্পের জন্য বলেছি কিছু একটা, এবার সে ধরো আমারই হেল্প করার জন্য এগিয়ে এসছে। এবার এগিয়ে এসে দেখছে ছেলেটা হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে, তাকে মেসেজ করছি, সে আমার মেসেজ ডজ করছে, আর ফোন করছি সে ফোন ধরছে না, অথচ হোয়াটসঅ্যাপ অন। কিরকম ইনসাল্টিং ভাবো, রোজকার ঘটনা, রোজকার। নাম্বার ওয়ান লেখো, field intensity at a point, field intensity at a point, field intensity at a point due to due to uniformly charged, uniformly charged thin spherical shell, uniformly charged thin spherical shell, uniformly charged thin spherical shell, ঠিক আছে? ছায়ার বইটা, থিন স্ফেরিক্যাল শেল, ওকে। এখন এই যে স্ফেরিক্যাল শেল নিয়ে আমরা কাজ করছি, ভিতরটা এটার হলো, ঠিক আছে, ভিতরের কিছু নেই, শুধু বাইরে সারফেসটা রয়েছে। এবার এই অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ানের মধ্যে ফার্স্ট পয়েন্ট লিখবে, পয়েন্ট আউটসাইড, পয়েন্ট আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল, পয়েন্ট আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল। এই ফার্স্ট অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সাব পয়েন্ট দেবে, এটা পয়েন্ট আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল। কী করতে চলেছি আমরা, দেখো যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে, ধরো একটা স্ফেরিক্যাল শেল রয়েছে, ধরো একটা স্ফেরিক্যাল শেল, একটা স্ফেরিক্যাল শেল রয়েছে এরকম, তার ভিতরে একটা চার্জ এনক্লোজ করে রাখা রয়েছে, ঠিক আছে? তার ভিতরে রয়েছে কিনা আমি জানি না, আচ্ছা রয়েছে ধরে নাও, অ্যাটলিস্ট এইটাকে চার্জ দেওয়া রয়েছে। কেন আমি বলছি ভিতরে এনক্লোজ করা যেতে পারে না, বিকজ ইটস আ হলো কন্ডাক্টার। তো হলো কন্ডাক্টারের ভিতরে চার্জ কি হাওয়ায় ভেসে বেড়াবে নাকি? একটা মিডিয়াম তো লাগবে, যদি সলিড হতো তাহলে বুঝতাম, এটা হলো কন্ডাক্টার, তাহলে মাঝখানে কী করে থাকতে পারে, কোথাও একটা আছে চার্জটা। তো এই এই চার্জ কন্ডাক্টারটার বাইরে এখানে এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড বার করব, সারফেসের উপর একটা ইলেকট্রিক ফিল্ড বার করব, আর ইনসাইডে একটা ইলেকট্রিক ফিল্ড বার করব। প্রথমে আমরা আউটসাইড নিয়ে শুরু করছি, তাহলে লেখো পয়েন্ট আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল, সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা বার করব। ছবিটা কেউ আঁকবে না, আগে একটু দেখো আমি কি করতে চাইছি। এই একটা সেন্টার পয়েন্ট, এটা একটা স্ফিয়ার রয়েছে, এটা কিন্তু গসিয়ান সারফেস নয়, আই এম সেইং
দিস ইজ নট দ্য গসিয়ান সারফেস, ইটস আ স্ফিয়ার। ইটস আ স্ফিয়ার, যে স্ফিয়ারটাকে আমরা ইউনিফর্মলি চার্জড করে রেখেছি। ইউনিফর্মলি চার্জ মানে ও সারফেসে ইউনিফর্মলি চার্জ দেওয়া আছে। ইউনিফর্ম চার্জ মানে প্রত্যেক জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে, কোথাও বেশি কোথাও কম নয়। ঠিক আছে, এখানে কিউ অ্যামাউন্ট অফ চার্জটা দেওয়া রয়েছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জটা এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা রয়েছে। বুঝটা বোঝার চেষ্টা করো। আগে কিউ অ্যামাউন্ট অফ চার্জ আমরা মানে পয়েন্ট চার্জ নিয়ে নিতাম, এখানে কিউ অ্যামাউন্ট অফ চার্জকে ডিস্ট্রিবিউট করে রাখা রয়েছে। ঠিক আছে, অ্যান্ড সাপোজ দেয়ার ইজ আ পয়েন্ট outside where you want to calculate the intensity of electric field. Okay, this point is lying outside the sphere. বেশ ভালো কথা। তখন আমি বললাম যে অ্যাকর্ডিং টু গস থিওরেম আমাদের প্রথম কাজটা কী হয়, গসিয়ান সারফেস কনসিডার করা। এবার গসিয়ান সারফেসটা কনসিডার করবে কীরকম সেটা কিছুটা ডিপেন্ড করছে তোমাকে যে কন্ডাক্টারটা দিয়েছি সেই কন্ডাক্টারের শেপ কীরকম। তো স্যার এই কন্ডাক্টারের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল টাইপের, তাহলে গসিয়ান সারফেসটাকেও স্ফেরিক্যাল নিচ্ছি। এইটাকে সেন্টার করিয়া চলে ফেলবো কোন দিন, এই সেন্টারটাকে কনসিডার করে একটা গসিয়ান সারফেস কনসিডার করলাম, রাইট। আর এই গসিয়ান সারফেসের রেডিয়াসটা আমি নিলাম হচ্ছে, দ্য রেডিয়াস অফ দি গসিয়ান সারফেস ইজ সে স্মল আর, and the radius of our conductor, the radius of our spherical conductor is capital R. So in this case the radius of Gaussian surface is greater than the radius of conductor. ঠিক আছে, তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জকে আমরা এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের গায়ে, আমি কিন্তু ভিতরে বলছি না, ইটস আ হলো কন্ডাক্টর, মানে ভিতরে কিচ্ছু নেই। বাচ্চারা ওই যে প্লাস্টিকের কটকট বলগুলো নিয়ে খেলে দেখেছো, কটকট কটকট করে আওয়াজ হয়, মাথা গরম হয়ে যায়, ক্যাট 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 করে ওগুলো খেললেই। ওই প্লাস্টিক বলগুলোর ভিতরে কি আছে, ফাঁপা আছে না, কোনো কিছু আছে নাকি, সলিড নাকি ওটা, না ভিতরটা হলো, সেরকমভাবে এটাও হলো রয়েছে। এবার চার্জটা যা আছে বাইরে আছে, ভালো কথা, তো একটু ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এটা, লেখো লেখো। Let us consider a spherical Gaussian surface. Let us consider a spherical Gaussian surface of radius. Let us consider a spherical Gaussian surface of radius small r, having the point charge small q, at its center. Full stop. The Gaussian surface is passing through বা লেখো, কেটে লেখো, the point in which we want to calculate the intensity of electric field, is lying on the surface of the Gaussian surface. বেশ, তার মানে এই সেন্টার পয়েন্ট থেকে, স্ফেরিক্যাল কন্ডাক্টরের সেন্টার থেকে পি পয়েন্টের ডিরেকশনটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। বেশ, তো অ্যাপ্লাইং গস থিওরেম, বা অ্যাকর্ডিং টু গস থিওরেম কী হবে, ক্লোজড ইন্টিগ্রেশন
ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কী বলেছিল উনি, কী করি জানো, আমি না এটাকে এরকমভাবে লিখি, এটাকে আমি এরমভাবে লিখি, কিউ সাবস্ক্রিপ্টে লিখি এনক্লোজড, সাবস্ক্রিপ্টে লিখি এনক্লোজড মানে কতটা চার্জকে এনক্লোজ করে রেখেছে, বাই এপসাইলন নট। এবার আমি এই গসিয়ান সারফেসটার মধ্যে আসছি, দিস ইজ আওয়ার গসিয়ান সারফেস, ওকে। গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে, গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে এই এরিয়া ভেক্টর আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিরেকশনটা, আচ্ছা এটা আগে না একটা কথা লিখতে হতো, এটার আগে একটা কথা লিখতে হতো, লেখো একটা লাইন লেখো, এই গস থিওরেমের আগে একটা লাইন লেখো, we can consider যেহেতু এই কিউ চার্জটাকে আমরা চারদিকে স্ফেরিক্যাল কন্ডাক্টরের চারদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে রেখেছি, তাই আমরা এটা কনসিডার করতে পারি যে কিউ অ্যামাউন্ট অফ চার্জটা এর সেন্টারে কনসেন্ট্রেটেড রয়েছে। কেন কি করে কনসিডার করছি সব করব, তো দেখো উই ক্যান কনসিডার দ্য হোল কিউ অ্যামাউন্ট অফ চার্জ, we can consider the whole q amount of charge is concentrated in the center of the sphere, is concentrated in the center of the sphere। ঠিক আছে, আচ্ছা এইটা কনসিডার করতে পারার মানেটা কি, মানেটা হচ্ছে দেখো আজকে তো এই গসিয়ান সারফেসটার মধ্যে তো এই পুরো বলটা রয়েছে, তো আমি যদি এই পুরো বলটাকে, যেখানে যার পুরো গায়ে এই কিউ চার্জটা ডিস্ট্রিবিউট করে রাখা হয়েছে, কী এমন ক্ষতি হবে যদি এই পুরো চার্জটাকে এই সেন্টারে আমি কনসেন্ট্রেটেড ধরে নিই অ্যাজ ইফ এই প্লাস কিউ চার্জটা পুরোপুরি এর সেন্টারে কনসেন্ট্রেটেড রয়েছে, কোনো ক্ষতি নেই, করতেই পারি আমি, তোমরা আবার লিখে দিও না সেটা এখানে ছবিতে, লাইনটা লিখেছো তাহলেই হবে। সো এখন আমাদের কাছে ব্যাপারটা এরকম হয়ে গেছে, দিস টোটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন ইটস সেন্টার, সো ইট ইজ বিহেভিং লাইক এ পয়েন্ট চার্জ, এত বড় স্পেরিক্যাল কন্ডাক্টরটা নেই, ঠিক আছে। তো ক্লোজ ইন্টিগ্রেশন কী বলেছিলাম, গসিয়ান সারফেসের ব্যাপারটা কী হবে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, তো কিউ এনক্লোজডের জায়গায় এবার আমি লিখে দিলাম কিউ এনক্লোজ মানে আমি বলতে চেয়েছিলাম যে এই গসিয়ান সারফেসটা পুরোটা কতটা চার্জকে এনক্লোজ করে রেখেছে, দিস কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ এনক্লোজড, তাহলে লিখে দিলাম কিউ বাই এপসাইলন নট, ব্র্যাকেটে লেখো ই অ্যান্ড ডিআর ই অ্যান্ড ডিএস are in same direction, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবার আমরা এটাও জানি যে গসিয়ান সারফেসের নিয়ম হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এরিয়া ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে ওটা বাইরে চলে গেল, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবার আমাকে কেউ বলো এই যে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস নিয়েছি, ডিএস আমি কোন স্ফিয়ারটার এরিয়া ধরেছিলাম, দুটো স্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি দাদা, একটা এইটা, কোন স্ফিয়ারটা নিয়ে আমরা কাজ করছি, উই আর অ্যাপ্লাইং গস থিওরেম, তাহলে আমাদের কাছে এখন একটাই স্ফিয়ার রয়েছে এইটা, আর এই স্ফিয়ারটার আমাদের কাছে এখন কোনো এক্সিস্টেন্স নেই, কেন নেই জানো, বিকজ আমরা ধরে নিয়েছি যে এই কিউ চার্জটা ওর সেন্টারে কনসেন্ট্রেটেড রয়েছে, আরে ভাই সেন্টারে যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে আর স্ফিয়ারটা রয়েছে কি জন্য, তো মনে মনে আমরা ধরে নিতে পারি যে স্ফিয়ারটা এখন আর নেই, এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে কিউ, লিখো না, হ্যাঁ একটা পয়েন্ট চার্জ রয়েছে কিউ, আর বাইরে একটা লাল গসিয়ান সারফেস রয়েছে, যা করব যে এরিয়া ফেরিয়া যা নেব সবই নেব আমরা এই গসিয়ান সারফেসের রেসপেক্টে, তাহলে একটা ছোট্ট এরিয়া ধরলাম ডিএস, তাহলে আমাকে কেউ আমাকে একটু বলো যে এই ইন্টিগ্রেশন অফ ডিএস এর ভ্যালুটা কি আসবে, মিথিরা বলো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস এর ভ্যালুটা কি আসবে, পাই আসছে এই 4 পাই আসছে আচ্ছা আর কোনটা নেব, স্মল আর না ক্যাপিটাল আর, স্মল আর ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তাহলে ই ইজ ইকুয়ালস টু কি আসবে
4 পাইটা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 1/4πε0 Q/r². That's the intensity of electric field at a point P. That's the intensity of electric field at a point P outside a sphere. ঠিক আছে, লোকজন এই ভ্যালুটা থেকে বলে আরে এটাই তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, গস থিওরেম কেন অ্যাপ্লাই করছি জানো? গস থিওরেম, ছবিটা একটু মুছলাম, বললাম এই এটা পয়েন্ট চার্জ আছে কিউ, তার জন্য পি পয়েন্ট আর ডিস্টেন্সে, এটা পয়েন্ট চার্জ আছে কিউ, তার জন্য আর ডিস্টেন্সে থাকা পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার কর। বলবে এই তো +1 ধরলাম, ভ্যালু হয়ে গেল 1/4πε0 Q/r². হ্যাঁ, গস থিওরেম লাগে নাকি? বললাম আচ্ছা লাগে না তো, এনে পয়েন্ট চার্জ নেই, স্ফিয়ার রয়েছে, পয়েন্ট চার্জ নেই, স্ফিয়ার রয়েছে, তো আবার হলো স্ফিয়ার। আর চার্জটা ভিতরে নেই, চার্জটা বাইরে লাগানো রয়েছে। কত চার্জ? কিউ চার্জ। এবার বার কর দেখি পি পয়েন্টে কত হবে, এবার বার কর। ডিস্টেন্সটা কোথা থেকে ধরবো? এখান থেকে, এখান থেকে, এখান থেকে, কোন পয়েন্ট থেকে ধরবো ডিস্টেন্স? এই যে ফর্মুলাটা বসাবো ডিরেক্টলি, কোন পয়েন্ট থেকে ধরবো ডিস্টেন্সটা? তাহলে যখন এরকম ডিস্ট্রিবিউটেড চার্জ দেওয়া থাকবে কোনো একটা ছবিতে, সেক্ষেত্রে আমরা কোনোদিন ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারবো না। উই হ্যাভ টু অ্যাপ্লাই আ গসিয়ান সারফেস। কেন স্যার গসিয়ান সারফেস অ্যাপ্লাই করলে কী হবে? আরে গসিয়ান সারফেসের মধ্যে পুরো চার্জটা এনক্লোজড রয়েছে, তখন তুমি চার্জটাকেও সেন্টারে কনসেন্ট্রেটেড করে নিতে পারবে। আর সেন্টারে কনসেন্ট্রেটেড করে নেওয়া মানেই ওটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। তার জন্য কোনো একটা সারফেসের মধ্যে এনক্লোজ করে রাখতে হবে। তো আজকে ধরে নাও 10-12টা ছেলে, যারা এক একজন এক এক রকম চিন্তাধারার লোকজন, ঠিক আছে, 10-12 জন, তাদেরকে আমি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে ওরা সবাই একই সিস্টেমের মধ্যে ঢুকে গেল। এই জন্য গসিয়ান সারফেসটা আমাদের লাগে, গসিয়ান সারফেস ছাড়া হবে না। মরেছি রে। আচ্ছা, আগেরটা কি নোট করা হয়েছিল? মিথিলা, রাজীব হয়ে গেছিল নোট করা? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। কি রাজীব, কি হয়েছে? না, বললাম হ্যাঁ স্যার, হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না। বললাম হ্যাঁ। এই বেটা কি বলছে শুনতেই পাচ্ছি না। এবার এটা তুমি চ্যাটে লেখো, বোঝা যাচ্ছে না। যাই হোক, তাহলে আউটসাইডে হলো, তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হলো আমাদের 1/4πε0 Q/r². ঠিক আছে, ভালো কথা। এবারে আমি আসছি পয়েন্ট ইনসাইড বা পয়েন্ট অন দ্য সারফেস, সেকেন্ড সাব পয়েন্ট, পয়েন্ট অন দ্য সারফেস, It's a small point. এই হচ্ছে কন্ডাক্টর, যার চারদিকে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে রাখা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলা হলো, আগে তো বাইরে ছিল পয়েন্টটা, এখন পয়েন্টটা এখানে রয়েছে। এই পি পয়েন্টে তোমাদেরকে বললাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা কত? স্মল আর, রাইট? এই পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। নাও দ্য ফ্যাক্ট ইজ, আমরা একটা গসিয়ান সারফেস কনসিডার করবো। আমি বলেছিলাম যে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক, প্রথম কথা, ইফ ইউ আর কনসিডারিং দ্য গসিয়ান সারফেস spherical, দেন ইউ হ্যাভ টু মেক ইট কোসেন্ট্রিক। কোসেন্ট্রিক মানে এই যে স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য তুমি গসিয়ান সারফেস বানাচ্ছ, গসিয়ান সারফেসটা যদি স্ফেরিক্যাল হয়, তার সেন্টারটাও কিন্তু এই সেন্টারের সঙ্গে ইকুয়াল হতে হবে। আদারওয়াইজ কী প্রবলেম হবে? প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট হবে না, এটা সমস্যা হবে। সেজন্য কী করলাম, গসিয়ান সারফেসটাকে আমরা স্ফেরিক্যাল ধরে নিলাম। ঠিক আছে, নাও দিস গসিয়ান সারফেস ইজ এগেন এনক্লোজিং কিউ অ্যামাউন্ট অফ চার্জ। স্যার এনক্লোজিং কী করে হয়? একদম গায়ে গায়ে তো রয়েছে, থাকুক না, রিলেটেড টু গসিয়ান সারফেস। হ্যাঁ, কিউ অ্যামাউন্ট অফ চার্জকে অ্যাটলিস্ট এখনও ও এনক্লোজ করে রেখেছে। তো লেখো
imagine a Gaussian spherical imagine a Gaussian spherical shell of radius small r. Actually এটাকে ক্যাপিটাল আর ঠিক আছে, লিখে লিখে imagine a spherical Gaussian surface of radius small r, ব্র্যাকেটে লেখো দেখো সৃজনী, গসিয়ান সারফেসের যা শেপ বা গসিয়ান সারফেসের যে সারফেস এরিয়া, আমাদের কন্ডাক্টরেরও সেম, রেডিয়াসটাও সেম, সো উই ক্যান রাইট আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর, হোয়ার ক্যাপিটাল আর ওয়াজ দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, তাই না? দুটো তো সেমই আছে এখানে, দুটো তো সেম এখানে। তো লেখো কি বললাম, ইমাজিন আ গসিয়ান স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস স্মল আর, ব্র্যাকেটে লেখো স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর, with center O, with center O, with center O, তাহলে এক্ষেত্রে গসিয়ান সারফেস আর স্ফেরিক্যাল কন্ডাক্টর দুটোই সেম, লিখে রাখো। let's consider q amount of charge is concentrated in its center, আচ্ছা স্যার এই পুরো চার্জটাকে যেগুলো বাইরে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে কতক্ষণ পর্যন্ত সেগুলোকে আমরা সেন্টারে কনসেন্ট্রেটেড ধরতে পারবো? যতক্ষণ পর্যন্ত তোমার গসিয়ান সারফেসটা ওই চার্জগুলোকে এনক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত। স্যার কখন গসিয়ান সারফেস চার্জটাকে আর এনক্লোজ করবে না? এর পরের ফিগারটাতে লেটস কনসিডার দ্য কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন ইটস সেন্টার। থাকলে কি হবে? অ্যাপ্লাইং গস থিওরেম, গস থিওরেম কি হয়ে যাবে? ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডিএস কজ 0 ডিগ্রি, কারণ গসিয়ান সারফেস সেরকমই কনসিডার করা হয়েছে যেখানে প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর সারফেস এরিয়ার ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির জন্য 1 হয়ে গেল, ই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ইটাকে নিয়ে গেলাম বাইরে, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। কেউ একটু আমাকে বলো যে এখানে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস এর ভ্যালু কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস এর ভ্যালু কি হবে? 4 pi r স্কয়ার। কোন আর, ক্যাপিটাল আর না স্মল আর? এখানে দুটোর ভ্যালু তো সেম। দুটোর ভ্যালু সেম হবে, তো আমি তো লিখতেই পারি একবারে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। মিথিলা লিখতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে সারফেসে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইনসাইড আউটসাইডে হলো, সারফেসে হলো, এবার ইনসাইডে করব আমরা। আগের বছর বোধহয় এটা তোমাদের সিলেবাস থেকে বার করে দিয়েছিল, মানে ওই 30% রিডাকশন হয়েছিল না সিলেবাসের, সিবিএসসি বোধহয় বার করে দিয়েছিল এটা। লজিকটা বুঝে পাইনি যেটা বার করার কারণটা কি হলো, সব মানে এই চ্যাপ্টারে সব রেখে দিল, এটা বাদ দিয়ে দিল, কি লজিক। ওকে, আউটসাইডে মুসলাম, outside the spherical shell, outside the spherical shell, third subheading, outside the spherical shell, outside the spherical shell, আগেরটাও আউটসাইড হলো না, ও হ্যাঁ, মানে প্রথমে যেটা করালো। আগে বলো না কেন গো?
ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল। উফ, এই হাত ব্যথা করছে আজকে। ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল, ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল। খেলা তো এখানে আছে, স্ফেরিক্যাল কন্ডাক্টর। আচ্ছা, একটা কথা তোমার এটা অনেস্টলি আমাকে বলো তো সৃজনী, এই যে চার্জটা সেন্টারে কনসেন্ট্রেটেড ধরে নিচ্ছি বারবার করে, এই কথাটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার নাকি একটু কনফিউশন থাকছে এই ব্যাপারটাতে, এই সেন্টারে কনসেন্ট্রেটেড থাকার ব্যাপারটা? বুঝতে পেরেছি, ওই সারফেসে যে চার্জগুলো রয়েছে হ্যাঁ। সেইগুলোকেই সেন্টারে একটা কেন বলো, concentration। এটা কখন করতে পারবো? যতক্ষণ পর্যন্ত চার্জটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা থাকবে। যদি কোনো দিকে বেশি দিকে কোনো দিকে কম দেওয়া থাকে তাহলে কিন্তু পারবো না এটা। এবার আমার বক্তব্য হচ্ছে, ধরো তোমাকে বললাম এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে, তো যে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় গসিয়ান সারফেসটা তো তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এক্ষেত্রে গসিয়ান সারফেসটা কীরকম হবে? এরকম হবে। সো গসিয়ান সারফেস ইজ লাইং ইনসাইড দ্য কন্ডাক্টর। এবার আমার বক্তব্য হচ্ছে, যদি আমি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি, আমাকে বলো আমি কি এই কিউ অ্যামাউন্ট অফ চার্জ যেটা বাইরে রয়েছে সেটাকে কি ওর সেন্টারে কনসেন্ট্রেটেড ধরতে পারি? না। মায়েরা একটু বলো। অমানুষের দল চুপ করে রয়েছে, বলো কিছু। ওই দেখো, হ্যালো, দেখেছো একবার করে আনমিউট করে মিউট করে আনমিউট করে দিচ্ছে, অদ্ভুত ঝামেলা। কিছু বলো অ্যাটলিস্ট, আমি কি পারি কি পারি না, তোমাদের কি মনে হয় পারি কি পারি না? না মনে হয়। আচ্ছা, মিথিরা তোমার কি মনে হয়? মনে হয় না। আরেকজনকে আমন্ত্রণ পত্র দিতে হবে এখন। হবে না মনে হচ্ছে। আচ্ছা, একটা সহজ কথা বলতে এতক্ষণ লাগে কেন তোমাদের? 10-12 আমার গলা এত উঁচু তোমার? হোক না হোক তোমরা অ্যাটলিস্ট রিপ্লাই তো দাও একটা। কি হয় বলো তো জিনিসটা, মানে ব্যাপারটা এরকম হচ্ছে, যখন মানে রেসপন্স না পেলে খুব অসুবিধা হয়। অনলাইনে খুব, অফলাইনে আলাদা ব্যাপার, অনলাইনে খুব অসুবিধা হয়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল বারবার ইউজ করি। সেটা হলো, ধরে নাও আজকে এটা আমার বাড়ি। এখন এই বাড়িটায় আমি 3 জায়গায় দাঁড়িয়ে রয়েছি, চলো 3 জায়গায় না, আমরা 3জন দাঁড়িয়ে রয়েছি। কে কে? কেউ একজন ভিতরে দাঁড়িয়ে রয়েছে, কেউ একজন ঠিক বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার একদিনকে এই বাড়িটা রং করলাম, বাড়ির ভিতরটা নয় কিন্তু, হ্যাঁ, বাড়ির বাইরেটাকে রং করা হলো। কি রং করা হলো? ধরো নীল রং করা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই নীল রংটা কে কে দেখতে পাবে? যে বাইরে দাঁড়িয়ে রয়েছে সে দেখতে পাবে, যে সারফেসে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার গায়েও হয়তো একটু রং ফং লেগে যাবে, সে দেখতে পাবে। যে ভিতরে দাঁড়িয়ে রয়েছে সে যদি সারা জীবন ভিতরে থাকে সে কখনোই নীল রংটা দেখতে পাবে? না। কারণ ও তো ভিতরে রয়েছে, বাইরে সারফেসে কি হচ্ছে না হচ্ছে ও কি করে জানবে? সেরকমভাবে এই যে পি পয়েন্টটা, এই যে পি পয়েন্টটা যেটা ভিতরে লাই করছে, সে কোনোদিন সারফেসে থাকা এই চার্জগুলোর এফেক্ট দেখতে পারবে কি? না। না, ঠিক। কখনোই এই প্লাসগুলোর এফেক্ট এর উপরে সে পড়বে না, যে কারণে আমি এখানে ধরতে পারবো না যে এই চার্জগুলো সব সেন্টারে কনসেন্ট্রেটেড রয়েছে। আমি এটা ধরতে পারবো না, বিকজ ইন দিস কেস দ্য পি পয়েন্ট ইজ লাইং ইনসাইড দ্য কন্ডাক্টর। তাহলে স্যার কতক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারবো যে চার্জগুলো সব সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে? ততক্ষণ পর্যন্ত ধরতে পারবে যতক্ষণ পর্যন্ত যে পয়েন্টে তোমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছো
তার উপরে এই প্লাস চার্জগুলোর এফেক্ট পড়বে। স্যার কতক্ষণ অবধি পড়বে? অ্যাটলিস্ট যখন সারফেসে থাকবে, বা বাইরে থাকলে তো কথাই নেই, তখন তো এফেক্ট পড়বেই গিয়ে। কিন্তু ভিতরে থাকলে কি করে পড়বে? প্লাস চার্জের জন্য তো ইলেকট্রিক ফিল্ডগুলো আউটওয়ার্ড হয়, তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ভিতরের দিকে কী করে হবে? আর আমি আগে থেকেই বলে রেখেছি হলো চার্জের ভিতরে কোনো ফিল্ড থাকে না, সেটাই এবার প্রুফ করবো আমরা যে কেন থাকে না। তো এই লালটা হচ্ছে আমাদের গসিয়ান সারফেস, যেটা রেডিয়াস আমরা ধরলাম স্মল আর, অ্যান্ড দ্য রেডিয়াস অফ আওয়ার কন্ডাক্টর ইজ ক্যাপিটাল আর। So in this case, small r is less than capital R. Okay. So applying Gauss theorem, backward into Gauss theorem, closed integration E dot ds is equals to q enclosed লিখছি এখানে, q লিখিনি কিন্তু, কিউ এনক্লোজড মানে কতটা চার্জ এনক্লোজ করে রেখেছে সেটা লিখবো এর পরের লাইনে, এপসাইলন নট। ওকে, কেউ আমাকে প্লিজ একটু বলো যে এই গসিয়ান সারফেস এখানে কত চার্জ এনক্লোজ করে রেখেছে, এই গসিয়ান সারফেসটা এখানে কত চার্জ এনক্লোজ করে রেখেছে? Q minus Q enclosed. কি জানি, না না, কি না না কিছু বলো, কিছু একটা। তোমাদের ঠেলায় আমার হার্ট অ্যাটাক করবে একদিনকে, এত চেঁচাবো। কোনো চার্জ এনক্লোজ এত সেটা বলো না, যে কোনো চার্জই তো এনক্লোজ করে নেই, কারণ পুরো চার্জটাই তো বাইরে রয়েছে, এনক্লোজ করলো কি করে? ওই জন্য মনে রাখবে আমরা কখন আমরা সেন্টারে কনসেন্ট্রেটেড ধরতে পারি, যখন গসিয়ান সারফেস কোনো চার্জ এনক্লোজ করে বাইরে বা সারফেসে, এ তো ভিতরে রয়েছে আর পুরো চার্জটা তো বাইরে রয়েছে, তাহলে এনক্লোজ কোথায় করলো? এনক্লোজ করেনি, তাই জন্যই তো আমরা সেন্টারে কনসেন্ট্রেটেড ধরতে পারিনি এটা। সো গসিয়ান সারফেস ইজ নট এনক্লোজিং এনি চার্জ, তাহলে দিকটা কি হয়ে যাবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু জিরো। এটা জিরো হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে? ইট মিনস দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড, দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ হলো কন্ডাক্টার। ব্র্যাকেটে লিখে রাখবে এখানে, গসিয়ান সারফেস ইজ নট এনক্লোজিং এনি চার্জ। চার্জ লিখে রাখো, there exists no field intensity inside a charged spherical shell. There exists no field intensity inside a charged spherical shell. MCQ দেয় এখান থেকে অনেক সময়। লাস্ট লাইনটা একবার রিপিট করবে? There exists no field intensity inside. There exists no field intensity inside a charged spherical shell. ওকে, এবার এই যে তিনটে আমরা করলাম, এটা ছিল একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? গসের একটা অ্যাপ্লিকেশন ছিল, এরকম প্রায় 4-5টা মতো আছে। তো এই যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটে পোর্শন ছিল, এই আউটসাইড, অন দ্য সারফেস অ্যান্ড ইনসাইড, এই তিনটে পয়েন্টকে আমরা একটা প্লটের সাহায্যে এবার দেখাবো। তো একটা প্লট করছি আমরা একটা প্লট করছি। লেখো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স, intensity of electric field versus distance.
তো যদি পি পয়েন্টটা যদি ভিতরে থাকে, পি পয়েন্টটা যদি সারফেসে থাকে আর পি পয়েন্টটা যদি আউটসাইডে থাকে, তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে? একটু দেখে নিও, প্লটটা বানিও। Smaller, 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 and this radius is capital R, capital R, capital R. তো ক্লিয়ারলি এটা হচ্ছে ইনসাইডেরটা, সো ইন দিস কেস স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাই তো? বেশ, নাও ও ওকে, এখন এটার জন্য আমাদের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এসছে 0, এটার জন্য আমাদের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি পয়েন্ট এসছে 1/4πε0 কিউ বাই, এগুলো কিউ অ্যামাউন্ট অফ চার্জ টোটালি, কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এসছে আমাদের 1/4πε0 কিউ বাই স্মল আর স্কোয়ার। এবার আমি তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি করে অ্যান্সার দেবে, এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তিনটের মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? তিনবার জিজ্ঞেস করলাম আমি। কোনটা? লাস্টেরটা মানে এইটা। আচ্ছা, মিথিলা কোনটা? আচ্ছা, রাজীব কোনটা মনে হচ্ছে? লাস্টেরটা। আচ্ছা, এখানে একটা চার্জ রয়েছে, এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোথায় বেশি হবে? যত কাছে থাকে তত ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বেশি হয়। তাহলে তো দাদা এইখানে সবচেয়ে বেশি হতে পারতো না? একদমই পারতো না, কারণ ও পয়েন্টে কিন্তু চার্জটা নেই, চার্জটা সারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, তাই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা শুরুও হবে সারফেস থেকে, সারফেসের আগে, মানে ইনসাইডে ওর কোনো ভ্যালু থাকবে না। সো সারফেসে পি পয়েন্টে যখন আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছি, দ্যাট ইজ দ্য স্মলেস্ট ডিস্টেন্স, দেয়ারফোর দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড উইল বি ম্যাক্সিমাম ইন দ্য সারফেস। তারপর যত আস্তে আস্তে আউটসাইডে বাইরের দিকে যাচ্ছ, তত কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেড়ে যাচ্ছে। একটা জিনিস তো এখান থেকেই খুব পরিষ্কার ক্লিয়ার হচ্ছে যে এখানে এই যে রেডিয়াসটা ছিল আর এখানে যে রেডিয়াসটা, দ্যাট ইজ গ্রেটার দ্যান আর, তো ডিনোমিনেটর যদি বেশি হয়, এই আরের থেকে তো নিশ্চয়ই এই আরটা বড়, তাই তো অ্যাটলিস্ট লেখা রয়েছে এখানে। তো ডিনোমিনেটর যদি বড় হয় তাহলে তো ফ্যাক্টরটা ছোটো হয়ে যাবে, তো ম্যাথমেটিক্যালি তো বোঝা যাচ্ছে যে এটা ছোটো এর থেকে অ্যাটলিস্ট। তো সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে এইটার, দ্যাটস দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তারপরে এটা তো কিছু ভ্যালুই নেই। তো এটা গ্রাফটা আমরা কী করে প্লট করতে পারি? এই গ্রাফটা এরকম হবে, এদিকে রাখলাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এদিকে রাখলাম ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, ওকে, দ্যাটস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, বেশ, এটা 0। এবার এইখানে একটা ভ্যালু ধরে নিলাম, দ্যাট ইজ ক্যাপিটাল আর, তার মানে ডিস্টেন্সের ভ্যালুটা আর এর সঙ্গে ইকুয়াল হয়েছে, আর এর সঙ্গে ইকুয়াল মানে এটা হচ্ছে স্ফিয়ার। এই 0 থেকে শুরু করে আর অবধি, মানে এই রেঞ্জটা 0 থেকে শুরু করে আর অবধি, এর মধ্যে যে কটা পয়েন্ট লাই করবে সব কটা কোথায় আছে? ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের কত ভ্যালু হয়? ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে কোনো ভ্যালু থাকবে না, এখানে ভ্যালুটা 0ই থাকবে।
যেই সারফেসে পৌঁছালো সঙ্গে সঙ্গে ভ্যালুটা হয়ে গেল ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ 1/4πε0 q/r²। দের ইজ আ সার্টেন জাম্প ইন দ্য ভ্যালু। কত ভ্যালু এটা? দিস ভ্যালু ইজ 1/4πε0 q/R²। তারপর যত আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কিন্তু কমছে। উইথ ইনক্রিজ ইন রেডিয়াস intensity of electric field decreases. So in this relation we can say intensity of electric field is inversely proportional to square of the distance. Square of the distance যত বাড়বে intensity of electric field তত কমবে। So it follows this graph. এরকম ভাবে মিশিয়ে দিও না বা জিরোতে এসে, কখন মিশবে জানি না আমি, ইনফিনিটিতে এসে মিশবে। So here E proportional to 1/r², ঠিক আছে? তো এই পয়েন্টটা হচ্ছে, এই জায়গাটা, এই রিজিয়নটা হচ্ছে ইনসাইড দ্য স্ফিয়ার, মানে আর এর ভ্যালুটা রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস ইজ লেস দ্যান রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর। ইন দিস কেস রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর। তো এটা হচ্ছে অন দ্য সারফেস, আর এই যে রিজিয়নটা এটা হচ্ছে আউটসাইড, তো আউটসাইডে রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস ইজ গ্রেটার দ্যান সারফেস অফ দ্য কন্ডাক্টর। ব্যাস, এটা হচ্ছে প্লট। তাড়াতাড়ি করো, শেষ করতে হবে আজকে। ঠিক আছে, তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স আমাদের হলো, প্লটটা হয়ে গেছে। নেক্সট টপিক, হেডিং দাও, ফিল্ড ইন্টেন্সিটি, অ্যাপ্লিকেশন নাম্বার 2। মুছলাম, অ্যাপ্লিকেশন নাম্বার 2। Application number 2, Lego. Field intensity up at a point. Field intensity at a point. Field intensity at a point. Due to n. Field intensity at a point. Due to n. Infinitely long. Straight charged conducting wire. Infinitely long straight charged conducting wire. Straight charged conducting wire. Straight charged conducting wire, ঠিক আছে? ফিগারটা ভালো করে দেখবে কি করছি। এটা একটা ওয়্যার, এর লেংথ কত? ইনফাইনাইট লেংথ। এদিকেও এক্সটেন্ডেড, এদিকেও এক্সটেন্ড। অত তো আঁকতে পারবো না, যতটা আঁকা যায় ততটা এঁকেছি, যার মধ্যে পুরোটাই ইউনিফর্মলি চার্জ দেওয়া আছে। এটা পুরোটাই ইউনিফর্মলি চার্জড। ঠিক আছে, এখন একটা জিনিস ভেবে দেখো, মন দিয়ে শুনবে কথাটা আর রিপ্লাই দেবে। আমি বলেছি আমাদের গসিয়ান সারফেস এমন নিতে হবে যেখানে প্রত্যেকটা পয়েন্টে যেন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশনটা সেম হয়। এরকম কী আছে বলেছি? স্ফেরিক্যাল শেপ, সিলিন্ড্রিক্যাল শেপ, তারপরে কিউবয়েড। এখন আমার বক্তব্য হলো
আগের এক্সাম্পলটা আমরা স্ফেরিক্যাল শেল নিয়ে স্ফেরিক্যাল গসিয়ান সারফেস নিয়ে কাজ করেছিলাম। আমাদের এমন কিছু সারফেস কনসিডার করতে হবে যেখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে সারফেসের ডিস্টেন্সটা সেম হয়, যাতে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হবে। তো তোমাদের কি মনে হয় এই যে ইনফাইনাইটলি লং ওয়্যারটা নিয়েছি, এটার জন্য যদি আমরা স্ফেরিক্যাল শেপ কনসিডার করি, যদি একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করি, সাপোজ উই আর কনসিডারিং দিস স্ফেরিক্যাল শেল, এতে কি আমাদের খুব একটা সুবিধা হবে? কেন বলছি, এই চার্জটা তো কোথাও কনসেন্ট্রেটেড নেই, তো এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স, সব জায়গা থেকে ডিস্টেন্সটা কি সেম হবে কোনো একটা পয়েন্টের, পার্টিকুলার পয়েন্টে যদি ডিস্টেন্স ধরি? না, ডিরেকশন তো আলাদা আলাদা, ডিস্টেন্সও তো আলাদা আলাদা হচ্ছে। ডিস্টেন্স যদি আলাদা আলাদা হয় তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট হবে না। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু বাইরে বার করতে পারবে না ওকে ইন্টিগ্রেশনের। তাই যদি হয় তাহলে কি এরকম একটা গসিয়ান সারফেস নিয়ে এখানে কোনো লাভ হবে না। তাহলে কেউ আমাকে একটু প্লিজ বলবে যে এই ওয়্যারটাকে একটা গসিয়ান সারফেস দিয়ে এনক্লোজ করতে চাইছি, কীরকম গসিয়ান সারফেস নিলে আমাদের সুবিধা হবে? সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস নিতে হবে আমাদের। সো এরকম সিলিন্ড্রিক্যাল একটা গসিয়ান সারফেস আমরা কনসিডার করেছি, ঠিক আছে। এই গসিয়ান সারফেসের লেংথ হচ্ছে স্মল এল, দ্য লেংথ অফ দি গসিয়ান সারফেস ইজ স্মল এল। আচ্ছা, এবার লোকজন বলবে ওয়্যারটা তো ইনফাইনাইট লেভেল অবধি, তাহলে গসিয়ান সারফেসটা এইটুকু নিয়েছি কেন? আমি স্মল এল গসিয়ান সারফেসটাই নিয়েছি, আমার পক্ষে পুরো ইনফাইনাইট লেংথ অবধি এই ওয়্যারটাকে এনক্লোজ করা পসিবল ছিল না, তাই যেটুকু পাওয়া যায় ওইটুকু নিয়েছি আমরা, স্মল এল লেংথটুকুই আমরা নিয়েছি। ওই পুরোপুরি অতটা ওয়্যার পাওয়া আমার পক্ষে পসিবল নয়। ওয়েল, যে পার্টগুলো পড়ছি পুরোটাই রিলেটেড টু, দ্যাট ইজ টোটালি রিলেটেড টু চার্জ ডিস্ট্রিবিউশন। আগেরটাতে সারফেসে চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছিল, এখানে লিনিয়ারলি চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়েছে। লিনিয়ারলি কী করে বুঝলাম? এই যেটা ওয়্যার রয়েছে, কেউ একটু আমাকে বলবে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনে লিনিয়ার চার্জ ডেন্সিটির ভ্যালুটা কত ছিল? হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ লিনিয়ার চার্জ ডেন্সিটি? lambda. ল্যামডা। লিনিয়ার চার্জ ডেন্সিটিকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করতাম, অ্যান্ড লিনিয়ার চার্জ ডেন্সিটি ওয়াজ নাথিং বাট, মিথিরা কী হলো, চার্জ পার ইউনিট লেংথ। পারছো না কেন? চার্জ পার ইউনিট লেংথ, সেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। তার মানে পার ইউনিট লেংথে চার্জ হচ্ছে ল্যামডা। সো ইফ আই টক অ্যাবাউট দিস লেংথ, এল লেংথে চার্জ কত হবে? ল্যামডা এল। তাহলে টোটাল এই এতটা লেংথে চার্জ কত? ল্যামডা ইন্টু এল, কারণ পার ইউনিট লেংথে চার্জটা হচ্ছে ল্যামডা। তো লেখো, আগে লিখে নাও একটু, লেট ল্যামডা বি দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি, দ্যাট ইজ let lambda be the linear charge density, that is charge per unit length of the wire, charge per unit length of the wire, full stop। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি এরকম কোনো একটা পয়েন্ট আছে, এই আচ্ছা বাই দ্য ওয়ে গসিয়ান সারফেসটা এরকম কী করে নিলাম আমরা, দেখানো হলো না। এখন গসিয়ান সারফেস নিইনি, হ্যাঁ, এবার নেব। তো এখানে একটা পয়েন্ট রয়েছে পয়েন্ট পি রয়েছে একটা এখানে। তো সেই পয়েন্ট পিটার উপরে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো। তো কীরকমভাবে বার করতে হয়? ধরে নিতে হবে যে এই গসিয়ান সারফেসটার ঠিক সারফেসের উপরেই এই পি পয়েন্টটা লাই করছে। তো কীভাবে ড্র করেছিলাম?
এই পয়েন্ট থেকেও ডিস্টেন্সটা ধরলাম, এই পয়েন্ট থেকেও ডিস্টেন্সটা ধরলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্মল আর, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমি ধরলাম স্মল আর, এই ছোট ডিস্টেন্সটা থেকে। তো লেখো electric field intensity is to be calculated at electric field intensity is to be calculated at electric field intensity is to be calculated at p at a distance small r from the wire, at a distance small r from the wire, at a distance small r from the wire, full stop. Imagine a cylinder of radius small r. Imagine a cylinder of radius small r. Imagine a cylinder of radius small r and length small l and length small l and length small l with the wire as its axis, with the wire as its axis, with the wire as its axis, ফুল স্টপ দিয়ে লেখো পয়েন্ট পি, যেটা আমি বলছিলাম যে পয়েন্ট পিটা যে পয়েন্ট আমরা বার করছি সেটা সবসময় ওই গসিয়ান সারফেসে লাই করতে হবে। পয়েন্ট পি লাইজ অন দ্য সারফেস অফ সাচ এ সিলিন্ডার, পয়েন্ট পি লাইজ অন দ্য সারফেস অফ সাচ এ সিলিন্ডার, lies on the surface of such a cylinder, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় দেখো, তোমাদের মনে আছে আমি যেদিনকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো করাচ্ছিলাম, একবার যেদিনকে ইলেকট্রিক ফিল্ড লাইন করিয়েছিলাম ওই পার্টটা একবার একটু খোলো, কিছু জিনিস বোঝার আছে ওখান থেকে। আমি যেটা আঁকছি তোমরা কিন্তু আঁকবে না এখন, হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড লাইনটা যেদিনকে এঁকেছিলাম দেখবে একদম ফিফথ ফিগার যেটা ছিল, ফিফথ না ফোর্থ কি যেন ছিল, ছটা মতো বোধহয় ফিগার হয়েছিল, 1 2 3 4, হ্যাঁ 6টা ফিগার হয়েছিল। ফিফথ ফিগারটা দেখো আমি বলেছিলাম যেটা ইউনিফর্মলি ইনফাইনাইটলি লং চার্জড ওয়্যার বা রড টাইপের রয়েছে, যার জন্য ফিল্ড লাইনগুলো কীরকমভাবে হয়, যার জন্য ফিল্ড লাইনগুলো এরমভাবে বেরোয়, তাই না? রাইট, শুধু যে এরকম ডান দিক বা দিকে তা নয়, এদিক ওদিকেও বেরোবে, তাই তো, মানে পারফেক্ট সিলিন্ডারের মতো। তো এইখানে তো সেই কেসটাই এসছে আমাদের, এই যে ফিগারটা এটা তো সেই কেসটাই। দিস ফিগার ইজ ইউনিফর্মলি চার্জড লং ওয়্যার, রাইট, ইউনিফর্মলি লং, ইনফাইনাইটলি লং ইউনিফর্মলি চার্জড ওয়্যার। তো সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই ফিল্ড লাইনগুলো ডান দিক বা দিকে বেরিয়ে যাবে। তো আমি কি করছি, এই যে গসিয়ান সারফেসটা তোমরা ধরেছো না, এই গসিয়ান সারফেসের প্রত্যেকটা দিকে সারফেস এরিয়া কি সেম? যেমন ধরো আগেরটা যেমন স্ফেরিক্যাল শেল নিয়েছিল, তো স্ফেরিক্যাল শেলের যেদিকেই যাও না কেন একই সারফেস এরিয়া, বাট এখানে দেখো সারফেস এরিয়া 3টে আছে, একটা এই আপার সারফেস, একটা এই কার্ভড সারফেস, আর একটা এই লোয়ার সারফেস। তো এই ধরনের সারফেসগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে আলাদা আলাদা সারফেস ধরে নিতে হবে। তাহলে প্রথমে এই সারফেসটা ধরলাম S1, দিস সারফেস ইজ S1, this surface is S2 and this surface is S3, ঠিক আছে। সারফেস 3টের নাম দিলাম S1 S2 and S3, ওকে, S1 S2 and S3। এটা সারফেস এরিয়াটাকে আমি ধরে নিলাম A, এটা যদি A হয় তাহলে নিচের এটাও এই হবে, বুঝতে পেরেছো? তাহলে 3টে সারফেস এরিয়ার নাম দিয়েছি S1 S2 আর S3। এইবার আমি লিখছি অ্যাকর্ডিং টু গস থিওরেম, অ্যাকর্ডিং টু, আচ্ছা যেটা বলছিলাম যে পার ইউনিট লেংথে চার্জ ধরে নিচ্ছি আমরা ল্যামডা, ঠিক আছে। দেয়ারফোর চার্জ এনক্লোজড বাই বা চার্জ অফ এল লেংথ অফ দ্য ওয়্যার, চার্জ অফ এল লেংথ অফ দ্য ওয়্যার কত হবে গো? পার ইউনিট লেংথে চার্জ হচ্ছে ল্যামডা, তাহলে এল লেংথে চার্জ কত হবে? ল্যামডা ইন্টু এল। This amount of charge is enclosed by this Gaussian surface because the length of the Gaussian surface is also lambda. তাহলে কত চার্জ এনক্লোজ করে রেখেছে? ল্যামডা ইন্টু এল, ল্যামডা ইন্টু এল। দেয়ারফোর অ্যাপ্লাইং বা অ্যাকর্ডিং টু গস থিওরেম, অ্যাকর্ডিং টু গস থিওরেম, closed integration E dot ds is equals to Q enclosed
বাই এপসাইলন নট, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এই যে ক্লোজ ইন্টিগ্রেশনটা লিখেছো এটা কার জন্য, পুরো এই ক্লোজ সারফেসটার জন্য। কিন্তু ক্লোজ সারফেসটাকে কি আমরা চাইলে, একটু একটু ভেবে দেখো, ওয়েট, এই ক্লোজ সারফেসটা যেটা আমরা করে থাকি, এই যে ক্লোজ সারফেস যেটা রয়েছে সিলিন্ডার টাইপের, সিলিন্ডার তো একটা ক্লোজ সারফেস, তো এর মধ্যে জল টল রাখা যায়। এটা S1, এটা S2, এটা S3। আমরা কি চাইলে এই সিলিন্ডারটাকে তিনটে আলাদা আলাদা পার্টে ভাগ করতে পারি? কীরকম তিনটে আলাদা পার্ট? এই আপার সারফেসটা আলাদা একটা, মাঝখানের এই স্ফেরিক্যাল সিলিন্ডারটা একটা শেল টাইপের, আর এই নিচেরটা একটা আলাদা স্ফিয়ার সার্কেল টাইপের S2। দেখো তিনটে আলাদা সারফেস হয়ে গেছে, S1 একটা সারফেস, S2 একটা সারফেস, আর S3 একটা সারফেস। লোকজন দেখে বলবে এই বাবা এইটার এটা তো সেম, না সেম নয়, এখানে এটা ক্লোজ ছিল উপরে আর নিচে, এগুলো এখানে ওপেন রয়েছে, খালি, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এই সারফেস থেকে তিনটে আলাদা আলাদা পার্টে ভাগ করতে পারি, সেটাই করব। সো নাও উই উইল ব্রেক দিস ইন্টিগ্রেশন ইন্টু থ্রি পার্টস। কী কী? একটা হবে S1 সারফেসের জন্য, একটা হবে S2 সারফেসের জন্য, আরেকটা হবে S3 সারফেসের জন্য। দাদা ক্লোজ ইন্টিগ্রেশন কোথায়? যখন একটা ক্লোজ সারফেসকে যখন আমরা আলাদা আলাদা সারফেসে ভাগ করে নিই তখন ওটা ক্লোজ থাকে না, তখন আর ক্লোজ ইন্টিগ্রেশন দিতেও নেই। তো S1 সারফেসের জন্য করছি E ডট ডিএস, S2 সারফেসের জন্য করছি E ডট ডিএস, S3 সারফেসের জন্য করছি E ডট ডিএস, ঠিক আছে। তিনটে আলাদা সারফেসের জন্য আলাদা আলাদা করে E ডট ডিএস, E ডট ডিএস, E ডট ডিএস ইজ ইকুয়ালস টু কত চার্জ এনক্লোজ করেছে গসিয়ান সারফেস? দ্য লেংথ অফ দ্য গসিয়ান সারফেস ইজ L, চার্জ পার ইউনিট লেংথ ইজ ল্যামডা, সো গসিয়ান সারফেস চার্জ এনক্লোজ করেছে ল্যামডা ইন্টু L বাই এপসাইলন নট। এবার প্রত্যেকটায় আলাদা আলাদা অ্যাঙ্গেল হবে, যেমন এখানে হবে EDS S1 ফর দিস সারফেস। এবার শুধু মনটা এই দিকে দাও, এই S1 সারফেসটার জন্য ইফ আই টক অ্যাবাউট দিস S1 সারফেস, এবার আগের দিনের ভিডিওটার কথা মনে করো, আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে এই যদি একটা সারফেস থাকে এর এরিয়া এলিমেন্টটা হবে সোজা উপর দিকে, আর এই যে ওয়্যারটা রয়েছে এই ওয়্যারের ধরে নিচ্ছি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, বাট যেদিকেই হোক না কেন ইন অল দ্য ডিরেকশনস ইট উইল মেক অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ইট উইল মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ দ্য এরিয়া এলিমেন্ট। কথাটা বুঝতে পারছো কি বলছি? কারণ এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, আরে ইলেকট্রিক ফিল্ড লাইন যেটা পড়িয়েছিলাম এই 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 এরমভাবে বেরোয় না, তো হয় এদিকে যেতে পারে, নইলে এদিকে যেতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, যেদিকেই যাক না কেন ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তাহলে ই আর ডিএস এর মধ্যে এই S1 সারফেসে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেটা কি তিনজনে বুঝতে পেরেছো? হ্যাঁ। প্লাস S2 সারফেস মানে হচ্ছে নিচেরটা, S2 সারফেস মানে হচ্ছে নিচেরটা, এরিয়া এলিমেন্ট কোন দিকে? ওটার নিচের দিকে। এই পয়েন্টে যে কোনো পোর্শনে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, মানে এগেন ইট উইল বি 90 ডিগ্রি। এই 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 সো এগেন ইট উইল মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশন S2 এর জন্য E ds cos 90 ডিগ্রি প্লাস এবার S3 সারফেসটার জন্য করছি, এই S3 মানে হচ্ছে এই কার্ভড সারফেসের যে কোনো পয়েন্ট তোমরা নিয়ে নাও, যে কোনো পোর্শন তোমরা নিয়ে নাও,
কেউ বলল যে আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে, সারফেসের এই 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 এরিয়াটা, বেশ ভালো কথা। তো এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এখান থেকে আসছে সোজা এরমভাবে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম এই পয়েন্টে এরিয়া ভেক্টর কোন দিকে জানো? এদিকে। আচ্ছা, কেউ বললো আমাদের এই সোজাসুজি যে সারফেস এরিয়াটা রয়েছে এটা আমাদের পছন্দ হয়েছে। আমি বললাম ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে আসছে? ভিতর থেকে, এদিকে এরমভাবে সোজা। আরে অপদার্থ, সোজা এরমভাবে আসছে বাইরের দিকে। এরিয়া ভেক্টর কোন দিকে? এরিয়া ভেক্টরটাও এই দিকে। সো ইন অল দ্য পয়েন্টস, যে কোনো পয়েন্টে তোমরা বার করো, যে কোনো দিকে এরিয়া ভেক্টর আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনে থাকবে। সো ফর দিস কার্ভড সারফেস S3, এটা S1, এটা S2 আর এটা S3, ফর দিস কার্ভড সারফেস S3 হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন E and DS at each point? কি হবে? হ্যাঁ, 0 ডিগ্রি। সো ল্যামডা L বাই এপসাইলন নট। তাহলে এটা cos 90, এটা cos 90, এটা 0 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে শুধু সারফেস S3টা, E ds ইজ ইকুয়ালস টু ল্যামডা L বাই এপসাইলন নট। এবার আমরা জানি গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে E এর ভ্যালুটা সেম হবে, কারণ এই ওয়্যারটা একদম অ্যাক্সিসের মধ্যে দিয়ে গেছে, তাই সারফেসের যে কোনো পয়েন্ট থেকেও ডিস্টেন্সটা সেম। সো E উইল বি কনস্ট্যান্ট। E যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইটা বাইরে বেরিয়ে যাবে, ইটা বাইরে বেরিয়ে যাবে, আর শুধু পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএস। আবার বলছি, ভুলেও কেউ কিন্তু ক্লোজড ইন্টিগ্রেশন দিও না, কারণ ব্রেক করে ফেলেছি। দিস রেডিয়াস ওয়াজ আর। কেউ আমাকে বলতে পারবে যে এই সিলিন্ডারের কার্ভ পোর্শনটার এরিয়া কত হয়? 2 pi RL। 2 পাই আর এল। কারণ একটা সিলিন্ডারের যে কার্ভ সারফেসটা হয় সেটা অ্যাকচুয়ালি কিছুই নয়, অনেকগুলো এরকম ওয়্যারের কম্বিনেশন, এরকমভাবে আস্তে 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 করে ওঠে। তো এই প্রত্যেকটা সার্কেলের যে সার্কামফারেন্স হয়, সেই সার্কামফারেন্সগুলোকে অ্যাড করলেই আমরা পেয়ে যাব যে কত সারফেস এরিয়া। এবার ইউনিট লেংথের জন্য সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর, তাহলে এল লেংথের জন্য কত হবে? 2 পাই আর ইন্টু এল। সো ডিএস এর জায়গায় হবে হচ্ছে ই ইন্টু 2 পাই আর এল। ফর্মুলা ছিল এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ এ সিলিন্ডার 2 পাই আর এল ইজ ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট। মজার জিনিস দেখবে, প্রথমে যেটা নিয়ে চিন্তা আরম্ভ করেছিলাম যে স্যার ওয়্যারের লেংথটা তো ইনফাইনাইট, আর আমরা গসিয়ান সারফেস শুধু নিয়েছি এল লেংথের। হ্যাঁ, তো এল তো কেটে গেল, তাহলে এপসাইলন নট ইজ ইকুয়ালস টু কি আসছে? ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে ল্যামডা বাই 2 পাই epsilon naught into r. That's the intensity of electric field at a point P in the distance small r from a uniformly charged infinitely long wire. ঠিক আছে? আর যদি কেউ বলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ভেক্টরে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট স্মল আর ইন্টু আর ক্যাপ। আচ্ছা, এবার কি হয় প্রবলেমটা? আমরা তো এই 2 পাই এপসাইলন নটের ভ্যালুটা বসাতে পারি না, সেই জন্য আমরা কি করে থাকি এখানটায়, এটাকে এরকম লিখতে পারি আমরা, ইজ ইকুয়ালস টু উপরে 2 মাল্টিপ্লাই করলাম আর নিচে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর হয়ে গেল। যার লাভটা কি হলো? বিকজ ইউ অলরেডি নো দ্য ভ্যালু অফ 1 বাই 4 পাই এপসাইলন নট, তাই এটা আলাদা করে লিখছি 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2 ল্যামডা বাই আর। সুবিধাটা কি হলো এতে? সুবিধা কিছুই না, উই নো দিস ভ্যালু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। চলো লিভ, অসুবিধা থাকলে বলো, আদারওয়াইজ লিভ।